জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন। বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। খুনিদের আইনের আওতায় আনার দাবি, ভারত আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর ডাক। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। দেশজুড়ে মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা, গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর। অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত, বলছে কর্তৃপক্ষ। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন ডাক্তার জাহিদ। তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার স্থান পরিদর্শন করলেন বিএনপি নেতারা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে আনার পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। এর আগে সন্ধ্যা 6:45টায় তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ, আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহ অনেকে। মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। এ সময় এয়ারপোর্ট সহ আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে হাদির। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেওয়ার কথা রয়েছে। আমরা সহকর্মীদের কাছ থেকে আরও তথ্য জানব সরাসরি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী শাকিল হাসান। প্রথমেই যাব শাকিলের কাছে। শাকিল, আপনি যেখানে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, সেখানে আসলে এখন সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? মরদেহ কোথায় রাখা হচ্ছে এটিও একটু আমাদেরকে জানাবেন। মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি নিয়ে আসা হয়েছে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। ঠিক 6:30 নাগাদ তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং তার সঙ্গে থাকা আরও গাড়ি বহরগুলো সেগুলো প্রবেশ করেছে। একটু আগে হাসপাতালে প্রবেশ করেছেন শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা এবং আজকে সারা রাত শরীফ ওসমান হাদির মরদেহ এই হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হবে এবং আগামীকাল দুপুর 2:30 নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে এবং আজকে সন্ধ্যা 6টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার পর তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় এই হাসপাতালের উদ্দেশ্যে এবং 30 মিনিট পর অর্থাৎ 6:30 নাগাদ হাসপাতালের ভেতরে প্রবেশ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ির বহরও ছিল এবং সরকারের একজন উপদেষ্টা সেই গাড়ি বহরের সঙ্গে এসছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও আমি দেখেছি সেই গাড়ি বহরতে ছিলেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরাও এই হাসপাতালের ভেতরে দায়িত্ব নিয়েছেন এবং
এবং এই হাসপাতালের বাইরে শরীফ ওসমান হাদির অসংখ্য সমর্থক ভক্তরা অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখে তারা আসলে এই হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন। যদিও শুরুতে আমরা জানতে পেরেছিলাম যে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে, কিন্তু সেখানে নেওয়া হয়নি, নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এবং এই হাসপাতালের মর্চুয়ারিতেই শরীফ ওসমান হাদির মরদেহ আজকে রাতের মতো রাখা হবে এবং আগামীকাল শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা হবে এবং সেই জানাজায় অনুরোধ করা হয়েছে ব্যাগ বা ভারী কোনো দ্রব্য না নিয়ে আসতে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় একদিনের শোক ঘোষণা করা হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুতে এবং পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, শোক জানিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার এবং পাশাপাশি তিনি রাজধানীর ঢাকা ৮ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই নির্বাচনের প্রচারণাকালেই তিনি সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ হন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে হাসপাতালে রাখা হয়। এভার কেয়ার হাসপাতালে তার বেশ কয়েকদিন চিকিৎসা চলছিল এবং সেখান থেকে চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর তার সেখানে অপারেশন হয় এবং সেই অপারেশনের পরও তিনি গতকাল তিনি মারা গেছেন এবং তার মৃত্যুর সংবাদটি দেশবাসীর কাছে একটি দুঃসংবাদ হয়ে এসেছে এবং তার জন্য সবাই দোয়া করছিলেন এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন প্রার্থনালয়ে তার জন্য দোয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি জীবিত অবস্থায়। তার মরদেহবাহী আজকে যে বিমানটি সেটি এসে পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা 6টায় এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর 6:30 নাগাদ এই হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ নামিয়ে মর্চুয়ারিতে রাখা হয়েছে এবং এর মধ্যে জানানো হয়েছে আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির যারা গুলি করেছেন এবং পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেখানে বেশ কয়েকজনকে এরই মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইতিমধ্যে পুলিশ যাকে আসলে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি এবং তাকে গ্রেফতারের বিষয়ে পুলিশ এর মধ্যে বলছে বেশ কয়েকবার তার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল যে অপরাধী তাকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে এবং এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে ব্যক্তি শরীফ ওসমান হাদিকে গুলি করেছিল তাকে অবশ্যই গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সটি শরীফ ওসমান হাদিকে নিয়ে মরদেহ নিয়ে গিয়েছিল সেটি বের হয়ে এসে এর মধ্যে এবং সেটি বের হয়ে গেল এবং আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। আমাদের আরেকজন সহকর্মী আলামিন হক অহন আছেন এই হাসপাতালের সামনে। অহন, আমরা সরাসরি চলে যেতে চাই অহনের কাছে। ওসমান হাদির মরদেহ যখন এখানে আনা হলো একেবারে ব্যাপক নিরাপত্তা এবং কয়েক দফা পরিকল্পনা পরিবর্তন হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা ছিল, সেটি নেওয়া হয়নি এবং আশেপাশে আরও একটি হাসপাতালও নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই হিমঘরে তাকে রাখা হবে আজকের রাতের জন্য। এবং ওসমান হাদি যখন ফিরলেন, বিশেষ করে তাকে মরদেহ বহনকারী বিমানটি যখন ল্যান্ড করলো তখন থেকে আমি শাহবাগে ছিলাম এবং
রাজধানী পুরোটাই ঘুরে দেখেছি, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নানান ধরনের উৎকণ্ঠা ছিল। আমি যদি সেই দৃশ্য একটু দেখাই, এখানেও সাধারণ মানুষ অনেকেই ভিড় করেছেন এবং তারা এক কথাই বলছেন ওসমান হাদির মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। এবং তারা বলছেন ঢাকায় এই রকম একটি হত্যাকাণ্ড ঘটিয়ে, দিনে দুপুরেই হত্যাকাণ্ড ঘটিয়ে সেই সব আসামিরা কিভাবে পালিয়ে গেল, এবং একটি গুজব কিংবা নানান অসমর্থিত কিংবা সমর্থিত সূত্র নানানজন নানান কথা বলছেন আসামি এখন কোথায় আছে। তবে জানা গেছে যে এই মুহূর্তে আসামিরা অর্থাৎ হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছেন। এবং যে কারণে আমি যদি বলি যে সারা দিনব্যাপী সাধারণ মানুষের একটি কথা, যে ভারত বাংলাদেশের এই সব খুনিকে আশ্রয় দিচ্ছেন তাদের সঙ্গে বা সম্পর্কের অবনতি কেন হবে না এমন প্রশ্নও তারা তুলছেন। তবে একই সঙ্গে তারা এও বলছেন প্রতিবেশী দেশের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক খারাপ করতে চায় না বাংলাদেশ, যে কারণেই এই সব খুনিকে দ্রুত ফিরিয়ে দিতে হবে। আপনাকে জানিয়ে রাখি, শুধু রাজধানী নয়, সারা বাংলাদেশে ওসমান হাদির জন্য যে প্রেম, যে ভালোবাসা এবং যে দরদ দেখিয়েছে সেটি কিন্তু একেবারেই অন্যরকম একটি নজির। তার এই মরদেহ ঢাকায় আসার পরে এমন ঘটনা, বিশেষ করে এমন দেশের বাইরে থেকে কারো মরদেহ সবশেষ কবে এমন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্ডন করে কিংবা সরকারিভাবে এভাবে আনা হয়েছে সেই নজির আসলেই কারো মনে নেই। তারপরেও সাধারণ মানুষ বলছেন এমন ঘটনার পরে বিশেষ করে হাদির হত্যাকারীকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এর জন্য ভারতকে অবশ্যই এগিয়ে আসতে হবে, সেই সব খুনিকেও ফিরিয়ে দিতে হবে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আহন। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিচ্ছেন বিক্ষোভকারীরা। শেষ কবে কোনো ছাত্রনেতার জন্য এভাবে রাস্তায় জড়ো হয়েছিল সর্বস্তরের জনগণ? গোটা দেশ থমকে গিয়ে অপেক্ষায় ছিল কেবল একটি মিরাকলের। এই শহরে যেন আবারও ফিরে আসেন হাদি, কিন্তু সেটা আর হয়নি। কফিনে ফিরল হাদির মরদেহ। বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা অংশ নেয় আগ্রাসন বিরোধী সমাবেশে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় সকালে বাধা দেয় পুলিশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একের পর এক মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। যারা আগেই শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। সেখানে হয় ওসমান হাদির গায়বানা জানাজা। অংশ নেন হাজার হাজার মানুষ। ছাত্র জনতার বিপুল উপস্থিতিতে উত্তাল হতে থাকে শাহবাগ। সবার কণ্ঠে একটাই দাবি, হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা। এখনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন না। অর্থাৎ জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। এই আগ্রাসন বিরোধী সমাবেশে এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলন, ডাকসু নেতারাও উপস্থিত হন। তাদের অভিযোগ, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে। নেতারা বলেন, অভ্যুত্থানের শক্তি ছাত্র নেতাদের নিরাপত্তা না থাকলে কেউই নিরাপদ নয়। যথাযথ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামো ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনায় ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জানান, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন, এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। কাল থেকেই আবার পত্রিকা ছাপানোর কথা জানান তারা। সবটুকু পুড়ে ছাই, তবুও জ্বলজ্বলে গণমাধ্যমটির নাম। বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়।
পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের 3য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2 জন ফায়ার ফাইটার। ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর গণমাধ্যম কর্মীরা। দাবি করেন গণমাধ্যম আর বাক স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। আরও বলেন আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা। খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। মব সৃষ্টি করে এমন ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানে এমন ভাঙচুর স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলেন ভাঙচুরে বিক্ষুব্ধদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। হামলা ভাঙচুরের কারণে শুক্রবার প্রকাশনা বন্ধ রাখে পত্রিকা দুটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে আমাদের সহকর্মী তানভীর মৌসুম সেখানে আছেন। তানভীর, এখন শাহবাগের কি পরিস্থিতি জানাবেন? তাজনীন, এখন এটি আসলে সকালবেলা থেকে শুরু হওয়ার পর এটি কিন্তু আসলে বিরতিহীনভাবে চলছে। তবে সবার মনে একটি ধারণা ছিল, একটি আশা ছিল যে ওসমান হাদির মরদেহ এটি হয়তো এদিক দিয়েই আসবে, শাহবাগ হয়ে, অথবা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এটা আসবে। তার মরদেহটি ধারণা করা হয়েছিল যে মরদেহটি ঢাকা সেন্ট্রাল জামে মসজিদ সেখানে আসবে। সেখানেও আমরা প্রচুর লোক সমাগম দেখেছিলাম এর আগে, কিন্তু পরে যখন বলা হয় যে না, হাদির মরদেহ অন্যত্র একটি হাসপাতালের হিমাগারে নিয়ে রাখা হচ্ছে, তখনই আসলে আমরা দেখতে পাই হাদির মরদেহ অন্যত্র একটি হাসপাতালের হিমাগারে নিয়ে রাখা হচ্ছে, তখনই আসলে আমরা দেখতে পাই যে ধীরে ধীরে লোক সমাগম কমতে থাকে। দিনের বেলা এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখন আসলে যে পরিমাণ লোক সমাগম সেটি আসলে কম নয়, কিন্তু দিনের বেলা ইভেন এমনকি বিকালের দিকেও, সন্ধ্যার কিছু আগেও এর চেয়ে জনসমাগম বেশি ছিল। তবে ধীরে ধীরে সেটি কমে গেলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে যে পরিমাণ লোক সংখ্যা সেটাকেও আসলে কম বলার কোনো অবকাশ নেই। এখানে আমরা দেখেছি যে সবাই আসলে এই যে ওসমান হাদির যে এই বিয়োগান্তক যে মৃত্যুটি, এইটি আসলে সবার ভিতর একটি আবেগের জগতে নাড়া দিয়েছে। তাদেরকে আসলে এক অন্য ধরনের প্রত্যয়ের মধ্যে দিয়ে নিয়ে গেছে, এবং সেটাই কিন্তু যারা আসলে এখানে বক্তৃতা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এখানে সবাই কিন্তু একটা কথা বলছেন যে ওসমান হাদি যে ইনসাফের লড়াইটি চালু রাখতে চেয়েছিলেন, সেই ইনসাফের লড়াইকে কোনো মতেই থামিয়ে দেওয়া যাবে না, সে লড়াই অব্যাহত রাখতে হবে। এবং আমরা দেখেছি যে এখানে আসলে প্রতি ওয়াক্তের নামাজ কিন্তু মানুষজন এখানে রাস্তাতেই আদায় করছিলেন। আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজ এখানেই যারা এসেছিলেন, যারা লোক সমাগমে যারা অংশ নিয়েছেন এই অবস্থান সমাবেশে, সেখানে কিন্তু তারা নামাজ এখানেই আদায় করে নিয়েছিলেন।
এবং এখানে আমরা দেখছি যে আগামীকালকে আসলে কি কি করা হবে না হবে সে বিষয়ে কিন্তু আসলে নির্দেশনা দিচ্ছেন যারা বক্তব্য রাখছেন তারা। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে এখানে আমরা দেখেছি যে আসলে ঘুরে ফিরে শুধু হাদির কথাই আসছিল এবং বলা হচ্ছিল যে কিভাবে আসলে তার জীবনটা নিঃশেষ হয়ে গেল এবং যে জন্য আসলে তিনি তার জীবনটাকে অকাতরে দান করে দিলেন সে উদ্দেশ্য যেন সফল হয় সেই দৃপ্ত প্রত্যয় কিন্তু ছিল সবার কণ্ঠে। তাজনীন। যুক্ত অর্জনে ধন্যবাদ তানভীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম ঝালকাঠির নলসিটিতে। গতরাত থেকে শহীদ ওসমান হাদির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করছেন অসংখ্য মানুষ। সবার একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে হাদির মরদেহ শেষবারের জন্য নলসিটিতে নেয়ার দাবি গ্রামবাসীর। যত গুল্লি খাইয়ে যত কষ্ট না পাইছি আমার হাদি মরণে আমি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি। শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকে ছিলেন প্রতিবাদী। জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠস্বর, অনেক তরুণের রাজনীতির অনুপ্রেরণা। সবকিছু মিলিয়ে সবসময় মনে হয়েছে, সেটা জেলা পর্যায়ে কি ঢাকা, সব জায়গায় মনে হয়েছে ওর মধ্যে যে বক্তৃতা তুমুল বিপ্লবী একটা মন আছে ওর মধ্যে, ও সবসময় একটা রেভলিউশন করতে চাই। ওর আব্বা ভালো মানুষ ছিল, ওরা সবাই ভালো, ওর বড় ভাই প্রিন্সিপাল, ওর মেজো ভাই ওমার তো সাথী ছিল। তার পরামর্শে তাকে আইডল মেনে রাজপথে আসা। গুলিবিদ্ধ হওয়ার পর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা ছিল সবার মাঝে ফিরে আসুক হাদি, থেমে না যাক প্রতিবাদী এই কণ্ঠ। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বিপ্লবী ওসমান হাদি। মৃত্যুর খবরের পরপরই শোকাহত মানুষের ঢল নামে তার গ্রামের বাড়িতে। শরীফ হাদি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছে, এটা আমাদের দেশের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মেসেজ। আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন আর হামলা হত্যা না করতে পারে, সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ। এক হাদিরে যদি মৃত্যু করে যদি বোঝে স্বৈরাচাররা যে ভালো হয়েছে, না, এটা ভুল। হাদির মরদেহ বুঝে নিতে দুপুরে গ্রামের বাড়িতে থাকা বোন আর ভগ্নিপতি রওনা হন ঢাকার উদ্দেশ্যে। গ্রামবাসীর দাবি, একটিবারের জন্য হলেও ওসমান হাদির মরদেহ নেওয়া হোক নলসিটিতে। গণমানুষের দাবি, হাদি ভাইয়ের জানাজা আমাদের ঐতিহ্যবাহী চায়না মাঠে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা। বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। ওর কোনো অপরাধ ছিল না, ওকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। কাউসার হোসেন, যমুনা নিউজ, ঝালকাঠি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে আজও বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। ক্ষোভের আগুন ছড়িয়েছে সবখানে। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জুমার নামাজের পর চান্দনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া টঙ্গী ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আসিফ নজরুল, আমাদের জাহাঙ্গীর আলম কিভাবে তাদের চেয়ার বহাল থাকে। যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি, তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করে, এটা আমাদের দাবি। হাদি হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দুপুরে নামাজের পর ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ওসমান হাদির গায়েবানা জানাজা হয়। এরপর মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঢাকা বরিশাল মহাসড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। জুমার নামাজের পর মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রতিবাদ সমাবেশে হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেন বক্তারা।
হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধরা। হাদির মতো একজন মানুষকে, একজন বিপ্লবী ভাইকে হত্যা করার পরেও যে তারা আসামিগুলাকে পাকড়াও করতে পারে না এখন পর্যন্ত, এটা যে আমাদের রাষ্ট্র প্রপারলি রান করতেছে না, এটার অন্যতম উদাহরণ হলো এটা। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে না। হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবিতে রাজশাহীতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর সাহেববাজার বড় মসজিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে দুটি মিছিল বের হয়। পরে 0 পয়েন্টে সমাবেশে অবিলম্বে হাদি হত্যার বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সময় নগরের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে খেলাফতে মজলিস ও শিবিরের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি তাদের। জামালপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এ সময় আটকা পড়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস। হাদির হত্যাকারীদের বিচারের পাশাপাশি উপদেষ্টাদের পদত্যাগে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। রংপুরে হাদি হত্যার প্রতিবাদে নগরীতে সর্বদলীয় প্রতিরোধে যাত্রা ও শোক র্যালি হয়েছে। নওগাঁয় ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের ব্যানারে হয়েছে প্রতীকী কফিন মিছিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। রাহিম সারওয়ার, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন। তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন, এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বিএনপি বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। আমি 2টি শব্দ উচ্চারণ করেছি। একটি বলেছি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে প্রস্তুত বিএনপি। দেশে ফেরার পর বিমানবন্দর তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, 300 ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সেই স্থান নির্ধারণ করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। তবে কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তাদের জনগণ চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। ওসমান হাদির মৃত্যুর খবরে ভাঙচুর ও সহিংসতার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে আগামীতে এমন হামলা আরও হতে পারে। বিশ্লেষকরাও বলছেন, সরকারের নমনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চায় একটি মহল। বৃহস্পতিবার সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকাহত দেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই কাণ্ডারিকে খুনের প্রভাব সামলাতে রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ও সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে।
সেই আহ্বানের ঘণ্টাখানেকের মধ্যেই দৈনিক প্রথম আলো ভবনে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা। সে সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে আবার ডেইলি স্টার ভবন, সেখানেও চলে হামলা, অগ্নিকাণ্ড, লুটপাট। তারপর ধানমন্ডির ছায়ানট ভবনেও আগুন, হামলা, লুটতরাজ। এসব ঘটনায় সাধারণ মানুষের মতো চিন্তিত রাজনীতিকরাও বলছেন হাদির মৃত্যুর সাথে এসব হামলার সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনটা বানচাল করার জন্য পরিকল্পনা করছে, নানা দিক থেকে আমরা শুনছি এবং এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। সরকারকে এই জায়গায় কঠোর হতে হবে। বাজে বার্তা যাচ্ছে দেশের মানুষের কাছে যে আমরা তার বোঝা হচ্ছে কোনো একটা মহল গোটা পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চায়, তারা একটা সংঘাত, সংঘর্ষ, অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চায়। তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডে কোনো সম্পর্ক আছে এটা মনে করি না, কিন্তু এটাকে ছুতা হিসাবে, সুযোগ হিসাবে, অজুহাত হিসাবে এটাকে বাস্তবে হলো ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু সামগ্রিকভাবে হাদিকে নিয়ে যে আমাদের শোক, সেই শোক থেকে আমাদের সমগ্র আলোচনাটাই এবং অ্যাটেনশনটাই অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছে। এরা মূলত আমাদের জুলাই গণঅভ্যুত্থানটাকে ব্যর্থ করতে চায় এবং এরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। শুক্রবারের রাতের ঘটনায় প্রশাসন তথা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বিশেষজ্ঞরাও বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে, যা ব্যাহত করতে পারে আসন্ন নির্বাচনকেও। অসংখ্য মানুষ একটা জায়গায় অংশ নেয়, কিন্তু ইনস্টিগেট করতে আসলে বেশি মানুষ লাগে না। সেই 5-10 জন যারা এই যে উত্তেজিত এবং একই সাথে ক্ষুব্ধ জনতাকে মিসগাইড করেন, তাদের পরিচয়টা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এর পেছনে আসলে কারা রয়েছে। হাদির ঘটনার আগে কিন্তু বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং চরম মাপের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অর্গানাইজড ক্রিমিনালিটি তৈরি হয়েছে। তাহলে এইগুলোর ধারাবাহিকতাই কিন্তু ছিল এক সেন্সে হাদি। সরকারকে কোথায় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবে না এনে যখন এই ধরনের নৈরাজ্য করছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই ধরনের ঘটনা আরও খুব নিকট ভবিষ্যতে নির্বাচন কেন্দ্রিক ঘটতে পারে। বলছেন, দেশি বিদেশি নানা চক্রের কর্মকাণ্ড নিয়ে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো আরও সক্রিয় ও আন্তরিক না হলে বিপদ বাড়তে পারে। আরও সক্ষমতা প্রমাণের জন্য কি প্রয়োজন সেই বিষয়েও নানান যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ী ও ফরিদপুরে 2 নারীকে হত্যা করা হয়েছে। রাজবাড়ীতে সুরাইয়া নামে 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ভোরে শহীদ ওহাব ইউনিয়নের ধুলুতি জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সাথে ফজরের নামাজ পড়েন। পরে তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হন। বাড়ি ফিরে খড়ি রাখার ঘরে সুরাইয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এদিকে ফরিদপুরের সদরপুরে হাত পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে 999-এ ফোন দেয় স্থানীয়রা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিতর্কিত বাণিজ্য চুক্তি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে। কৃষকদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র দেশটির রাজধানী। সহিংসতা ছড়ায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের বাহিরেও। ট্রাক্টর দিয়ে শহরের মূল সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সড়কে আলুসহ বিভিন্ন কৃষিপণ্য ফেলে করা হয় অভিনব প্রতিবাদ। ব্যাপক ভাঙচুরের শিকার বিভিন্ন স্থাপনা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে বেলজিয়াম পুলিশ। রাজপথে আলু ফেলে চলছে প্রতিবাদ, সেই আলু দিয়েই ছোড়া হচ্ছে ঢিল। লক্ষ্য নিরাপত্তা কর্মীরা। এই দৃশ্য বেলজিয়ামের। কদিন ধরেই বিতর্কিত বাণিজ্যিক চুক্তি ঘিরে ইউরোপের কয়েকটি দেশে চলছে আন্দোলন। বৃহস্পতিবার 1.5 শতাধিক ট্রাক্টর নিয়ে ব্রাসেলসে রওনা দেন কমপক্ষে 10,000 কৃষক। নেন মূল সড়কগুলোয় অবস্থান। টায়ার জ্বালিয়ে ট্রাক্টর দিয়ে বন্ধ করা হয় একাধিক রাস্তা। চুক্তিটি কৃষিখাতের জন্য খারাপ হবে, কারণ এমন সব পণ্য আমদানি করা হবে যা দেশেই আরো ভালো মানের উৎপাদন করা সম্ভব। ইউরোপীয়দের স্বাস্থ্য তো বটে, কৃষকদের ভবিষ্যতের প্রশ্ন। ইউর হাত থেকে ইউরোপের কৃষির ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছি। কৃষি খাতের বাজেট কমিয়ে তার পরিবর্তে অস্ত্র কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা।
এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এলাকায় পৌঁছায় সহিংসতা। আশপাশের ভবনের ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা। বাধা দিলে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশের সাথে। আলু ডিম ছোড়ার জবাবে টিয়ার শেল, জলকামান ব্যবহার করে নিরাপত্তা কর্মীরা। আটক হয় অনেকে। লাতিন আমেরিকার বাণিজ্যিক ব্লক মার্কোসুরের সাথে চুক্তি করার কথা ইউরোপীয় ইউনিয়নের, জানিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় কৃষকরা। তাদের অভিযোগ, চুক্তিটি বাস্তবায়িত হলে কম দামে পণ্য আমদানির কারণে হুমকিতে পড়বে ইউরোপের কৃষিখাত। তীব্র জনরোষে জানুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।